তারাপীঠ সিরিজের এটা লাস্ট ব্লগ হতে চলেছে। আর এই লাস্ট ব্লগে আমি তোমাদের তারাপীঠ পুরোটাই দর্শন করাবো, তারা মাকে দর্শন করাবো। দেখতেই পাচ্ছ এখানে রাত্রিবেলা তারাপীঠের তারা মায়ের মন্দিরে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। আমরা মাঘী পূর্ণিমা দিন সকালবেলায় মাকে পুজো দিয়েছিলাম, তবে তখন ফোনের ক্যামেরা আমি ইউজ করিনি, কারণ মনে হয়েছিল ভক্তিতে এই সমস্ত ক্যামেরা যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মায়ের ভোগও সেদিন আমরা পেয়েছিলাম। সন্ধেবেলা আরেকবার মাকে দর্শন করেছিলাম, কিছুটা তোমাদের দেখাতে পেরেছি আশা করি মাকে, কারণ ওখানে গর্ভগৃহে কিংবা খুব কাছ থেকে মায়ের ছবি তোলা অ্যালাউ নেই। এরপর আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। রাত্রির বেলা তারাপীঠ মহাশ্মশানটা ঠিক এরকমই, অন্যরকম রোমহর্ষক কিন্তু ভয়ালো সুন্দর লাগে। বিশ্বাস করো, এই শুভ দিনে সবাই তখন প্রদীপ জ্বালিয়ে মায়ের পাদপদ্মে অর্ঘ্য দিচ্ছিল। বামদেবের সমাধি মন্দিরও খুব সুন্দর করে আলো দিয়ে সুসজ্জিত ছিল। আর সব থেকে বড় ব্যাপার, এই তারাপীঠ মহাশ্মশানে কিন্তু বশিষ্ঠ আরাধ্যা মা তারার চারণভূমি বা লীলাক্ষেত্র বলা হয়। তাই তারাপীঠের মন্দির দর্শন করলে তারাপীঠের মহাশ্মশানও অবশ্যই দর্শন করা উচিত। আমরাও সেদিন ধূপদীপ বাতি নিয়ে মায়ের পদপদ্মে অর্ঘ্য নিবেদন করেছি, মাকে নিজের মনের প্রার্থনা জানিয়েছি। আর এই যে বামদেবের সমাধি মন্দির, বিশ্বাস করো আমার এই বামদেবের মূর্তিটা ভীষণ জীবন্ত লেগেছিল। মনে হচ্ছিল উনি যেন সত্যি ওখানে বসে রয়েছেন। বলা হয় উনি এখানেই ভক্তদের দর্শন দেওয়ার জন্য বসতেন এবং মায়ের সাধন ভজন করতেন। উনি যে তারা মায়ের একদম নিজস্ব সন্তান ছিলেন সে তো আমরা সবাই জানি। এরকম আরও অনেক তারা মা আর বামদেবের গল্প আজও কিন্তু তারাপীঠের মানুষের মুখে মুখে ফেরে। এরপর চলে এলাম আমরা ডিনার করতে। সেদিন আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। তারপরে সেদিনটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছিল। এবং তারাপীঠের হোটেলে যে খাবার দোকানগুলো ছিল সেখানকারও প্রশংসা করতে হয়, কারণ ওখানে গিয়ে আমরা বেশিরভাগ দিন ভেজই খেয়েছিলাম, কিন্তু মায়ের পুজো দেওয়ার পর বলা হয় সেদিন একটু নন ভেজ, বিশেষত মাংস কিন্তু সেদিন মুখে দিতে হয়, সেই জন্য আমরাও চিকেনই নিয়ে নিয়েছিলাম। তারপরের দিন সকালবেলার গল্প তোমাদের বলি। আমরা যেখানটা করে যে হোটেলটা ভাড়া নিয়েছিলাম বা রেন্টে ছিলাম, সেই হোটেলটার একটা খুব বড় প্লাস পয়েন্ট ছিল। সেটা মায়ের মন্দির থেকে 5 মিনিট খুব বেশি দূরত্বে ছিল না, ফলে আমরা মাঝে মধ্যে গিয়ে মাকে দর্শন করে আসতে পারতাম সকাল বিকেল। তার থেকেও বড় ব্যাপার একটা ছিল, সেটা হচ্ছে এই যে ব্যালকনি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে কিন্তু তারাপীঠ মহাশ্মশান দেখা যায়। রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে অনেক কিছুই আমি দেখতে পেতাম, অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। তাই রাত্রিবেলা ওখানে দাঁড়াতে বেশ শিহরিতও হতাম মাঝে মধ্যে। তবে সকালবেলাটা ঝলমলে আলো, তখন যেহেতু শীতকাল ছিল, বেশ ভালোই লাগতো আমার সেখানে দাঁড়িয়ে থাকতে। তাই আমি এই হোটেলটাও তোমাদের রেকমেন্ড করব। হোটেলের পুরো ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এরপর আমরা সেদিন লাঞ্চ করার পর চলে গিয়েছিলাম মুন্ডমালিনীতলা। এটা তারা সরণি, মানে যেখানে তারাপীঠের মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা, ঠিক তার উল্টো দিকে। এবং এটাও কিন্তু একটি মহাশ্মশান বলতে পারো। মুন্ডমালিনীতলার কিন্তু আলাদা অনেক তাৎপর্য রয়েছে, সে সমস্ত গল্পই আমি আমার ব্লগে শেয়ার করে নেব। তার আগে মুন্ডমালিনীতলার প্রথম যে মন্দিরটা ছিল সেখানের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ছোট্ট একটা শ্যামা মা ছিল। আর প্রত্যেকটা মন্দিরের সাথে তারাপীঠের বিভিন্ন সাধক মহাসাধকদের ইতিহাস কিন্তু স্মৃতি বিজড়িত হয়ে রয়েছে আজও। এরপর মাকে দর্শন করে আমরা চলে গিয়েছিলাম যজ্ঞভূমিতে। এখানকার এই যজ্ঞভূমিটা আমার অনেকটা অন্যরকম লেগেছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ত্রিশূলও রয়েছে। একটা না, বেশ অনেকগুলি যজ্ঞভূমি রয়েছে। একটা ত্রিভুজাকৃতি যজ্ঞভূমিও দেখেছি। এখানে বিভিন্ন ধরনের ক্রিয়া হয়, বিভিন্নভাবে সাধক মহাসাধকরা নিজেদের তন্ত্র সাধনার জন্য যজ্ঞ করে থাকেন, মাকে অর্ঘ্য নিবেদন করেন। এরপর আমরা চলে এলাম মুন্ডমালিনীতলার মূল মন্দিরে। দেখো এখানেও মা তারার মূর্তি রয়েছে এবং মাকে বড্ড বেশি জীবন্ত লাগে। মনে হয় যেন মা এখানে নিজে একদম যেন অধিষ্ঠান করছেন। আমার বাবা ওখানে পুজো দিয়ে নিয়েছিল মন্দিরে গিয়ে। আমরা প্রার্থনা জানিয়েছিলাম এবং মায়ের প্রতি বিশ্বাস আছে, আমাদের প্রার্থনাতে
মা নিশ্চয়ই সাড়া দেবেন। দেখতেই পাচ্ছ মাকে খুব সুন্দর বেনারসি পরিয়ে জবা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বলা হয় মুন্ডমালিনী তলার মহাশ্মশানেও কিন্তু অনেক তন্ত্র সাধনা হয়ে থাকে। আর এই যে এই এত সুন্দর গাছগাছালি দিয়ে মুন্ডমালিনী তলার মন্দিরটা সাজানো। এবার তোমাদের আসল জায়গা দেখায়। ওই যে বাঁশবাগানের উল্টো দিকে একটা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ? বলা হয় মা যখন অসুর নিধন করতে ব্যস্ত ছিলেন এবং অসুর নিধন করে যখন অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন এই জায়গাটাতেই নিজের মুন্ডমালা খুলে রেখে মা স্নান করতে গিয়েছিলেন ওই ঘাটে। সেই মুন্ডমালা মা ওখানে খুলে রেখেছিলেন বলে সেই জায়গার নাম মুন্ডমালিনী তলাই হয়েছে। আজও মানুষের মুখে মুখে এই পুরাণ তত্ত্ব এবং ঐতিহাসিক গল্প শোনা যায়। এরপর দেখলাম যে একজন বাউল ওখানে গান গাইছেন। মনটা বেশ উদাস হয়ে গেল। বোলপুর শান্তিনিকেতনে এলে তোমরা এরকম মাঝে মধ্যেই বিভিন্ন বাউলের কণ্ঠ শুনতেই পারো, আর তার সাথে একতারা বাজিয়ে তারা কিন্তু খুব সুন্দর করে তোমাদের মনোরঞ্জন করবে। এরপর সেখান থেকে আমরা চলে এলাম আরেকটা জায়গায়। এটাও মুন্ডমালিনী তলারই একটি অংশ, তবে এখান থেকে তোমরা দ্বারকা নদীটিকে আরো স্পষ্টভাবে দেখতে পাবে। একটা সময় এই নদীতে কিন্তু অনেকটাই জল ছিল, বলতে পারো তখন নদী অনেকটাই স্রোতস্বিনী ছিল। এখন অনেকটাই মুজে গেছে, চর পড়ে গেছে। কিছুটা বলতে পারো পলিউশন, কিছুটা রক্ষণাবেক্ষণের অভাব। আগে যা আমি ছবি দেখেছি বা আগেকার দিনে যা গল্প শুনেছি আমি, তখন কিন্তু দ্বারকা নদীর আলাদাই ফুলে ফেপে উঠত। বিশেষত বর্ষাকালে এই নদীর কিন্তু আলাদাই রূপ তখন দেখা যেত। তবে আজও এই গাছগাছালি, এই শস্য শ্যামলা ভূমি আজও যেন সেই পুরনো স্মৃতি বহন করে চলেছে। এখান থেকে এসে দ্বারকা নদীকে খুব সুন্দরভাবে দেখলাম এবং প্রাকৃতিক শোভা কিছুটা উপভোগ করলাম, কারণ তখন শীতকাল ছিল আর সকালে রোদ পোহাতে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা চলে গেলাম বামদেবের স্নানঘাটে। এটা তারাপীঠের মহাশ্মশানেরই একটি অংশ। উনি যেখানে থাকতেন সেখান থেকে এখানে আসতেন স্নান করতে। এখন যদিও এটা খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, তখন বুঝতেই পারছো তখনকার দিনে কিন্তু এত সুন্দর করে সিঁড়ি বাঁধানো ছিল না এই ঘাটে। তারপর আমরা চলে এলাম আনন্দময়ী মায়ের আশ্রমে। তারাপীঠে তোমরা এসে অবশ্যই আনন্দময়ী মায়ের আশ্রমও একবার ঘুরে যেও, দারুণ লাগবে তোমাদের। এখানে মায়ের উপাসনা করা হয় এবং বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এছাড়া মায়ের বাণী যাদেরকে জীবনে এগিয়ে চলতে সাহায্য করেছে তাদেরও এখানে এসে কিন্তু বেশ ভালো লাগবে। অনেকে এখানকার সদস্য। আর পুরো তারাপীঠের মধ্যে এই জায়গাটা আমার সব থেকে শান্ত আর স্নিগ্ধ বলে মনে হয়েছিল। সত্যি বলতে তারাপীঠে যতগুলো জায়গার মধ্যে ঘুরেছিলাম, এই জায়গাটা এসে আমার মনটা আলাদাই শান্ত হয়ে গিয়েছিল। এখানে মায়ের অনেক মুখনিসৃত বাণী এবং মায়ের জীবন সম্পর্কে জানতে অনেক বইও তোমরা পেয়ে যাবে। তবে আমি বলবো সন্ধেবেলার দিকে আসতে, তাহলে অনেক সময় তোমরা উপাসনাও দেখতে পাবে। এরপর আমাদের ফেরার পালা। লাঞ্চ করে আমরা এবার আস্তে আস্তে স্টেশনের দিকে এগিয়ে গেলাম। মনটা খুব খারাপ হচ্ছিল, কারণ অনেকদিন পর ঘুরতে এসেছিলাম। এইদিকে ট্রেন তো রামপুরহাট স্টেশন ছেড়ে আস্তে আস্তে হাওড়ার দিকে যাত্রা শুরু করে দিয়েছে। কেন জানি না চোখের কোণটা বারবার ভিজে যাচ্ছিল। মনে হচ্ছিল আবার কবে এসে মা তারাকে দর্শন করে যাব। শুধু ছুটি কাটানো তো নয়, মাকে দর্শন করেছি, মায়ের করুণা কৃপা লাভ করেছি, এর থেকে বড় কথা আর কি হতে পারে। তারাপীঠের এই ভ্রমণ বৃত্তান্ত আমি আমার বিভিন্ন ব্লগে তোমাদের সাথে সিরিজ অনুযায়ী শেয়ার করে নিয়েছি। প্রত্যেকটা লিঙ্কে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া যে হোটেলে ছিলাম সেটারও ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তারাপীঠের অভিজ্ঞতা ভীষণ ভালো, খুব ভালো লেগেছে। পরের বার খুব তাড়াতাড়ি আবার যেতে পারবো বলে এই আশা রাখছি। প্রত্যেকটা সিরিজের গল্প তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু গ্রুপে শেয়ার করে নিও। এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। 1 বছর হয়ে গেছে, চ্যানেলটা কিন্তু এখনো 100
সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করতে পারিনি। তোমাদের ভালোবাসা পেলে এই চ্যানেল আরও গ্রো করবে, আরও অনেক কিছু দেখাতে পারবো এমন আশা রাখি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। আজ আসি। জয় তারা, জয় বাম।